চলুন সূত্র মেলাই, সমীকরণের সূত্র মেলাতে আজ আপনাকে নিয়ে যাব বাংলাদেশের এমন পাড়া মহল্লা জনপদে যেখানে কেবল ভোট রাজনীতির কারণে ধর্ম আলাদা বলে মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়। আপনি সমীকরণের দর্শক, আপনি জানেন যে সে নির্যাতন নয়, রীতিমতো এই ২০ শতকে খোলা তলোয়ার হাতে বেড়া কেটে ঘরে লুকিয়ে থাকা নারীদের ধর্ষণ করা হয় নির্বিচারে। পরিবারের তরুণ সদস্যটিকে কুপিয়ে চোখের সামনে খুন করা হয় এই শিক্ষা দিতে যে কথা না শুনলে তার পরিণাম কেমন হতে পারে। প্রশ্ন নাম্বার ১, কারা হামলা চালায়? প্রশ্ন নাম্বার ২, বিচার হয় তো? প্রশ্ন নাম্বার ৩, এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশে একই পাড়ায় হিন্দু মুসলমানের বাস, পরিবার মুসলমান পরিবারের সদস্যরা তারা কি প্রতিবেশীর ঘর পুড়তে দেন নাকি নিজেরাই অংশ নেন? সূত্র বলছে ২০০১-এর নির্বাচনের পর ২০০৩ সাল পর্যন্ত রাষ্ট্রীয় মদদে নাকি হাজার হাজার সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই সব মামলায় এমন ঘটনার চিত্র এসেছে, শুনলে কানে হাত দিতে হবে। কেবলমাত্র এক বাড়িতেই ১২ থেকে ৮৪ বছর বয়সী নারীকে গণধর্ষণ করা হয়েছে। কানে হাত দিন। ২ দিন আগে সিজারিয়ানের পর মৃত সন্তান প্রসব করে যে নারী বাড়ি ফিরে কাতরাচ্ছিলেন তার উপর ঘটেছে গণধর্ষণের ঘটনা। বিচার হয়নি নাকি? সাক্ষ্য প্রমাণের অভাবে। এই দেশে নাকি এখনো সংখ্যালঘু সুরক্ষা আইনের জন্য সম্প্রদায়ের মানুষকে মানববন্ধন অনশন করতে হয়। এমন রাজনৈতিক দলও নাকি আছে যারা সংখ্যালঘু নির্যাতনে মদদ দেন। তাদের কাছে নিজেদের সুরক্ষার দাবি তোলার ভরসাই পান না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। দিনের পর দিন এই সংখ্যালঘু নির্যাতন এমন চেহারায় পৌঁছেছে যে যখন ভোট আর রাজনীতির দামামা, তখন নাকি আবারও সেই সব জনপদে ভয়, আতঙ্ক, ত্রাস। আসলে কি তাই? এবার মেলাবো সেই সমীকরণ। ২০০৩ সালের ৮ মার্চ মধ্যরাত, বাগেরহাট সদর উপজেলা কোমরপুর গ্রাম, ঠাকুরবাড়ি, সবাই গভীর ঘুমে। বাড়িতে মেহমান, হঠাৎ দরজায় বাইরের শব্দ, ধূপধাপ ধাক্কা। বাড়ির সেজ ছেলে তপন ভট্টাচার্য দরজা খুলে দিলেন, আর সেই সময় ঘরে ঢুকে পড়ে ৮ থেকে ১০ জনের দলটি। টুকে রাখুন দলটির কথা, জানতে হবে পরিচয়। তপনের আর সেই সকাল দেখা হয়নি। তারপরের ঘটনা দেশের মানুষের স্মৃতিতে আবছায়া হলেও সেই বাড়ির মানুষের কাছে সেই অন্ধকার রাতের স্মৃতিতে কখনো ছায়া পড়েনি। দরজা খুলে বেরোনো মাত্রই বলল কি তোরা, এই কথা বলি আমি ওরে মারধর কোপাইল, ঘিয়ানে সিয়ানে খুব এক রক্ত খননে সে ঘিয়ানে সিয়ানে আঙ্গুল টাঙ্গুলটা নেই, মাথা খুলি উড়িয়ে গেছে। সিজার করেই যেদিনকে বাড়ি আসছে পরের দিন রাতের ঘটনা। তাদের অনেক অনুনয় বিনয় করে হাত পা ধরেও কেউই বাঁচতে পারেনি। ওরা ওদের কাজ চালিয়ে গেছে এবং প্রচুর পরিমাণ খারাপ ব্যবহার করেছে। তারা যা নির্যাতন করেছে তা ভাষায় বলা যায় না। ও কথা আমি আর মনেও আনতে চাই না, খুব কষ্ট হয়। ভাবছেন নিশ্চয়ই এত বাড়ি থাকতে কেন ঠাকুর বাড়িতেই হামলা? নিশ্চয়ই ছেলে বউদের কোনো দোষ ছিল। কিন্তু মুখার্জি বাড়ির খবরও আছে, বাদ যায়নি দাস, সেননাল, সরকার, আছে সেই ঘটনা। ইতিহাস, সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস শুনলে ক্লিশে মনে হতে পারে, কিন্তু কথা দিচ্ছি একটুও বিরক্ত বোধ হবে না সেই ইতিহাস জানতে শুনতে। ১৯৯২ সাল, ভারতের অযোধ্যাতে বিতর্কিত ধর্মীয় স্থানে বাবরি মসজিদ নাকি মন্দির, একটি হিন্দু মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছিল সে দেশের সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি মুসলিমদের মসজিদ বানানোর জন্য বরাদ্দ করা হয় অযোধ্যাতেই কোনো বিকল্প স্থান। জানেন ঢাকা থেকে অযোধ্যার দূরত্ব কত? ১১৮৩ কিলোমিটার। কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার আঁচ এত শক্তিশালী যে মুহূর্তে আক্রমণ হয় ঢাকেশ্বরী মন্দির, ভোলানাথগিরি আশ্রমে। লুটপাট, ভাঙচুর, পুরান ঢাকার হিন্দু মালিকানাধীন স্বর্ণের দোকান রক্ষা করার জন্য এগিয়ে আসার সাহস হয়নি মালিকদের। রায়ের বাজারের হিন্দু বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর তীব্রতা এতটাই ছিল যে সার্ক ৪ জাতির ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশে ভারত দলের খেলার দিন কয়েক হাজার মানুষ লোহার রড, বাঁশের লাঠি, ছুরি, রামদা নিয়ে স্টেডিয়ামে আক্রমণ করেছিল রীতিমতো। আরও শুনতে চান? রামু নাসিরনগরের তাজা স্মৃতি ধরে চলুন ফিরে যাই একটু পিছনে।
পরদিন ৮ ডিসেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার হিন্দুরা আক্রান্ত হন। ১৪টি হিন্দু মন্দির লুটপাট, অগ্নিসংযোগ, ধ্বংসের শিকার হয়। ৫১টি হিন্দু বাড়ি ধ্বংস করা হয় আলী আকবর ডালে ও ৩০টি ধ্বংস করা হয় চট্টগ্রামের ফটিকছড়ি, মিরেরসরাইয়ের প্রত্যেকটি হিন্দু অধ্যুষিত গ্রাম সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়। ২০০১-এর ১ অক্টোবরের নির্বাচনে যখন নির্বাচন শেষ হলো, নির্বাচনের পরপরই সারা দেশে সহিংসতার খবর পেতে শুরু করলাম আমরা। কোটালীপাড়ায় বরিশালের আগলঝরা এবং গৌরনদী থেকে অনেক হিন্দু এসে আশ্রয় নিয়েছে একটা মাঠে। তো সেই মাঠ আমার কাছে মনে হয়েছিল যে আরেক শরণার্থী শিবির। শরণার্থী শিবিরটাও কিন্তু পরে আর নিরাপদ থাকেনি। তখন আগলঝরা এবং গৌরনদীর যে সংসদ সদস্য ছিলেন, যিনি একদা আমার নেতা ছিলেন, জহিরুদ্দিন স্বপন, আমি ছাত্রমৈত্রী করতাম, তিনি এমন সন্ত্রাস তৈরি করলেন যে এরা আরো ভেতরের গ্রামগুলোতে চলে গেল। 14 সালের 5 জানুয়ারির নির্বাচনের পরের দিন সকালবেলা পৌঁছালাম মালুপাড়ায় গ্রাম, ভৈরব নদ। ওই পারে রাতের বেলা ওরা আশ্রয় নিয়েছিল। দুপুরবেলা প্রায় দুপুর হয়ে গেছে তখন আমরা যখন ওই গ্রামে গেছি। যখন মানুষ লাইন ধরে ফিরছে, সেটা আবার আমার শরণার্থীর যে ছবি দেখেছি, সেই শরণার্থীর দৃশ্যকল্প আমার মাথায় রূপণ করেছে। দরকার নেই ইতিহাসের করা বই বা গবেষণাপত্র উল্টানো। আপনার আমার সামনে এখনো আছেন সেই মানুষ যিনি দেখেছেন ৭১। যখন ঘরের বাইরে যেতে হলে কারফিউর মধ্যে পুরুষকে বিশেষ পরিচয়পত্র হিসেবে নিজের শরীরে মুসলমানের চিহ্ন প্রমাণ করতে হতো। শাখা সিঁদুর নারীর জন্য ছিল আত্মহত্যার শামিল। সেই হিসাব সূত্র ছড়িয়ে আছে চারপাশে। মেলাবো সমীকরণ, কিন্তু তার আগে চলুন ঘুরে আসি মুখার্জি বাড়ি থেকে। ঠাকুরবাড়ির পাশেই মুখার্জি বাড়ি। এই বাড়িতে ছিল 10 ভাইয়ের এক বিশাল 51 ভর্তি বর্ধিষ্ণু পরিবার। কিন্তু 2003 সালের পর থেকে বর্তমানে বাড়িতে রয়েছে হারাধনের 2টি ছেলে মাত্র। 2001 সালের নির্বাচনের পর বাবা চাচারা দেশ ছাড়েন। তার আগে বিক্রি করে গেছেন সব জমি জমা, ওই যে বলে পানির দরে। এখন তার বাবা এবং চাচা কোনো রকমে বেঁচে আছেন। সামনে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে উজ্জ্বলের শঙ্কা আবার না জানি কি হয়। কত মানুষকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়, কত নারীর নির্যাতন অপেক্ষায় আছে। আমাদের ভিতরে একটা নির্বাচন আসলে বা একটু ভীতি কাজ করে, এই কারণে অনেকে আস্তে আস্তে নির্বাচনের আগে চলে যাওয়ার চেষ্টা করে। বাগেরহাটের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সদর উপজেলার 60 গম্বুজ মসজিদ ইউনিয়ন পরিষদের মেম্বার, বাগেরহাট সদর উপজেলা সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু জানান, কেবলমাত্র সদর উপজেলার পূর্ব সায়রা গ্রামেরই 21টি পরিবার 2001 সালের নির্বাচনের পর দেশ ছেড়েছেন। আর 60 গম্বুজ মসজিদ ইউনিয়ন থেকে দেশ ছাড়তে হয়েছে 100-এরও বেশি পরিবারকে। এই জেলার নির্যাতন যারা করেছে তাদের মধ্যে এখানে যুবদলের যিনি প্রধান ছিলেন এই জেলায়, তার নির্যাতনের চিত্র হলো এটা। শুধু বাগেরহাট বরিশাল নয়, সারা দেশের অত্যাচার, নির্যাতন, দেশান্তরী হবার ঘটনা, কত মানুষ জমি বেচে পালিয়ে গেছেন, সেই পরিসংখ্যান টুকে রাখার মতো। ওহো, কি বললাম, জমি? সূত্র তো বলছে সাম্প্রদায়িক রাজনীতি থেকে যার গোড়াপত্তন, তার শেষ হয় জমি দখল, ধর্ষণ, লুট, ব্যক্তিগত লোভের হিসাব নিকাশে। ফিরছি বিরতির পর। তপন ভট্টাচার্যের স্ত্রী অনিমা ভট্টাচার্য। তপনের কথা মনে আছে তো? ওই যে সেই তপন, মধ্যরাতে দরজায় শব্দ শুনে দরজা খুলে দেওয়া তপন, সেখানেই কুপিয়ে হত্যা করা হয় তপনকে। অনিমা তার 2 দিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন সিজারিয়ানে মৃত সন্তান প্রসব করে। বিছানায় কাতরাচ্ছিলেন, সেখানেই অনিমাকে গণধর্ষণ করা হয়। এত বছরে সেই মৃত সন্তান প্রসবের কষ্ট অনেকটাই ভুলে গেছেন অনিমা। গণধর্ষণ, অপমান, আর আজও ভুলতে পারেননি তপনের সেই আহাজারি। ভিকটিমের বয়ানে অনিমার সেই কথা শুনবেন নাকি কানে হাত দিবেন, সেই সিদ্ধান্ত আপনার। আমার বরই দরজা খুলে দিয়েছে, খুলে দিয়ে দেয় যে সব চেনা লোক, তখনই ওরে মারিছে। মায়ের তো মায়ের মনে পুরো মারিছে, কুফাইছে বেশি, মানে তার কোনো জায়গা বাদ ছিল না কুফাতি। আমি ওই রকমের সেজার অবস্থায় আইছি, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, খায় দিতে হয়, শোয়ায় দিতে হয়, নিজে তো গোষ্ঠও পারি না, এই রকমের অবস্থা।
তারই মধ্যে আবার ডাকাতি হয়েছে। তাহলে আমি ছিলাম, আমার তো সেই সময় কোনো ঘটনাই আমার কিছু মনে ছিল না। ওই পরে আস্তে আস্তে যখন একটু হয় তখনই মনে করি যে কি না কি। শুরুটা হয় ভোট বা রাজনীতির বড় কোনো দামামায়। তাতে যে সকল মানুষ দেশ ছাড়েন সে সংখ্যাটাও এড়িয়ে যাওয়ার মতো নেহায়েত কম নয়। আচ্ছা, কেউ কি দেশে ফিরতে পারেন? যদি ফিরেন তার বিনিময় মূল্য কি হয়? কি হয় ভিটে মাটি, গাছের ফল, পুকুরের মাছের? সেই সংখ্যা না জানলে সমীকরণ যে মিলে না। ঠাকুরবাড়িতেই যাই চলুন, এই যে ভাত ঘুমের নীরবতা, তেমন কিন্তু থাকবার কথা ছিল না এই আঙিনার, ছিলও না কিন্তু। 5 বিঘার বাড়িতে একসময় পুরো পরিবারের জমজমাট সংসার ছিল, আত্মীয় স্বজনে মুখরিত থাকতো সব সময়। কিন্তু ওই যে তপন খুন হলেন, বাড়ির মেয়েটিকে বাঁচাতে ওপারে পাঠিয়ে দিতে হলো। উৎসব মানে এখন মুখে আঁচল চাপা দেওয়া কান্না। ঘর থেকে বের হলেই যেন সবাইও আবার জেনে যাবে সেই রাতের কথা। দিন কাটে ঘরের ভেতর। বিরোধী দলীয় নেত্রী ছিলেন শেখ হাসিনা, উনি আসলেন, আসার পরে আমাকে সবাই মাথায় হাত বুলোলেন, মার মাথায় হাত বুলিয়ে টুলে গেলেন, যে বললেন কি এরকম তোমরা, আমি যদি আর কোনোদিন আসতে পারি আমি সমস্ত তোমাদের দিকে আমি লক্ষ্য করব। এই বাংলাদেশ উনি আজকে দুইবার নির্বাচিত হয়েছেন, তারপরেও আমাদের কোনো সময় জন্য উনি আমাদের ওনার গণভবনে বা ওনার অফিসে আমাদের ডাকাইনি। বাগেরহাটেরই কৃষ্ণ দেশ ছেড়ে আবার ফেরত এসেছেন, তাতে তাকে চুকাতে হয়েছে দেশ জন্মভূমি বনাম নিজের সমস্ত সম্পদ। নির্বাচনের পরপরই ওই দিনই রাত্রে আমার দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমাকে না পেয়ে আমার নামে লুট কেস, চাঁদাবাজি কেস, আমার নারী ও শিশু পাচার কেস, মানি লন্ডারিং কেস, অসংখ্য কেস দিয়ে আমাকে সর্বশান্ত করেছে। আমার প্রায় আমার পৈতৃক 40 বিঘের মতো ধানের জায়গা শেষ করেছি। এখন আমি মোটামুটি এখন ভিখারির মতো জীবনযাপন করি। আর যখন সমীকরণের এই বিষয়ে প্রচারের বার্তা যাচ্ছিল ৭১-এর পর্দায়, তখন নিজে ভোর সকালে ৭১-এ চলে এলেন টাঙ্গাইল ভুয়াপুরের শরণ দত্ত। নির্বাচনের নাম এখনো যার কাছে আতঙ্ক। 2001-এ ভোটের ফল প্রকাশের পরই যে হামলা, তাতে টিকে থাকলেও জামাতের দেলোয়ার হোসেন সাইদির মামলার রায়ের দিন যে বিভীষিকা তিনি দেখেছেন, তাতে তাদের সব গুড়িয়ে গেছে মাটির সাথে। সম্পদ গড়তে পারলেও আত্মবিশ্বাস বারবার ধাক্কা খায়। হিন্দু পাড়াটারে তছনছ করে দিছে। বহুত মেয়েরা, এমন একটা অবস্থা হয়েছিল যে আমাদের পাশেই ঝিনাই নদী, সেই ঝিনাই নদী সাথে সাথে তারা ওপার চলে গেছে। এটা মনে হইলে আমার মনটা, এখনো আমার মনটা খুব কাঁদে। রামু, নাসিরনগর, বাগেরহাট, আগৈলছড়া, প্রতিটি হামলাতেই চেনা মানুষের পরিচয় বেরিয়ে আসে। মামলা হয়, কিন্তু সময়ের সাথে সাথে তাদের দাপট বাড়ে, তারা আবার বাইরে বেরিয়ে আসে, মামলা শেষও হয়ে যায়। আর রাজনৈতিক পালাবদলের সাথে সাথে তাদের ক্ষমতা এমনভাবে বাড়ে যে দেখে মনে হয় কোন দল কখন ক্ষমতায় আছে সেটি এই নির্যাতকদের কাছে কোনো ব্যাপারই না। 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার সাবেক জেলা জজ মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রধান করে 3 সদস্যের কমিশন গঠন করে। সেই কমিটি 2011 সালের 24 এপ্রিল 5 খণ্ডে 1100 পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ঢাকায় 276টি, চট্টগ্রামে 497টি, সিলেটে 17টি, খুলনায় 478টি, রাজশাহী 170টি, বরিশালে সবচেয়ে বেশি 2227টি ঘটনার প্রমাণ মেলে। এর মধ্যে ঢাকাতেই 92টি হত্যা, 184টি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, আগুন দেয়া, অন্যান্য অপরাধের প্রমাণ মিলে। চট্টগ্রামে হত্যা করা হয় 97 জনকে, গুরুতর অপরাধ 350টি, রাজশাহীতে হত্যা করা হয় 50 জনকে, গুরুতর অপরাধের সংখ্যা 117, খুলনাতে 73 জনকে হত্যা করা হয়, 405টি অপরাধ ঘটে। আশায় বুক বেঁধে নিশ্চয়ই ভাবছেন, তবে তো মামলা বিচার ঠিক পথেই হয়েছে। তবে তো আপনাকে ছবি রানীর কথা মনে করিয়ে দিতে হয়। রামপালের ছবি রানী মণ্ডল, 2002 সালের ঘটনা। সেদিন সন্ধ্যা 7টার দিকে রামপাল বাসস্ট্যান্ড থেকে তাকে এলাকার চিহ্নিত বিএনপি জামাত কর্মীরা ধাওয়া দেয়। সেই ধাওয়া তাকে পৌঁছে দেয় বিএনপির সে সময়কার কার্যালয়ে। সেখানেই ধর্ষণ, বিবস্ত্র করে চুল কেটে দেওয়া হয়। মনে পড়ছে ছবি রানীর কথা, সেই দিন সেখানে পুলিশকেও ঢুকতে দেওয়া হয়নি।
নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ছবি রানী। আমি বললাম যে আমাকে পানি দাও, তখন তো আমার গায়ে একটা ব্লাউজ আর একটা পেটিকোট পরা, যে আমাকে পানি দাও, আমাকে বাঁচাও। তখন ওরা প্রস্রাব করে আমার পানি খাইতে দিচ্ছিল। এখন যারা জামাত বিএনপি করতো, আমার যারা কেসের আসামি ছিল, তারাও এখন আমলিকের। সবশেষ এক লাইন আপনার জন্য। যে পলাশ ছবি রানীর চুল কেটেছিল, সে এখন দাপটের সাথে এলাকায় ঘুরে বেড়ায়। গল্পটা বলবে 92 সালের ওই দাঙ্গাকে বলবে হচ্ছে ঘরপোড়া দাঙ্গা। ওরা দাঙ্গাই বলে, এটা আমি দাঙ্গা মনে করি না, এটা একতরফা সহিংসতা, একতরফা নির্যাতন। তো আর 2001-এর এই সহিংসতাকে ওরা বলে হচ্ছে বেইজ্জতির দাঙ্গা। 2001 হচ্ছে ধর্ষণের মহোৎসব চালানো হয়েছিল। আমি বিচারও পাবো না, কোনো রাজনৈতিক দলও পাশে থাকবে না। আমি পাবো ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা শান্তির জন্য এসেছি, সম্প্রীতির জন্য এসেছি। এইভাবে কি শান্তি আর সম্প্রীতি হয়? দর্শক, এই হলো সমীকরণ। সবাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সংবিধান সকলের সমান অধিকারের কথা বলে। ভাবুন তো সেই কিশোরী মেয়েটির কথা, যে ভাবছে এবার ভোট এলো বলে ঘরে খিল দিয়েও নিজের ধর্ষণ ঠেকানো তার জন্য অনিশ্চয়তা। সেই বাবাটির কথা, যিনি মেয়ে ধর্ষণের বিচার তো পানি না, উল্টো জমি বেচে দেশ ছেড়ে, প্রিয় জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হয়। কখনো আর ফিরে আসার সুযোগই থাকে না প্রিয় জন্মভূমিতে। 71-এ নাকি দলমত নির্বিশেষে সবাই মিলে যুদ্ধ করেছিলেন। সেই দেশে এখনো উলুধ্বনি, শাখা, সিঁদুর, ধর্ম, মন্দিরে কোরআন শরীফ রেখে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র করেন কেউ কেউ। সেই দেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ভাববেন নিশ্চয়ই। দেখা হবে নতুন সমীকরণে।